আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইকের বন্যা বই দিবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু একদম ভুলে যাবেন। রাজ আর শারমিনের এই ভার্চুয়াল যুদ্ধ এখন সোশ্যাল মিডিয়ার প্রধান বিনোদনে পরিণত হয়েছে। তারা যখন পচা শামুক নিয়ে যুদ্ধ করতে ব্যস্ত, তখন আপনি আর আমি তাদের পকেটে কিন্তু টাকা পাঠাচ্ছি। নাটক দেখার আনন্দ আছে ঠিকই, তবে মনে রাখবেন তাদের ঝগড়া হলো স্ক্রিপ্টেড, আর আমাদের সময়টা কিন্তু অমূল্য। অন্যদিকে সাবিনাকে নিয়ে আমার কথা কিন্তু সত্যি হলো বলে মাল্টি নোংরা, যে নিজেই একটা পচা শামুক এবং যার পুরো পরিবার হচ্ছে বাটপাড়ির একটা জ্বলন্ত উদাহরণ, সে এসেছে অন্যকে আত্মসম্মানের জ্ঞান দিতে। মানে এরকম একটা ব্যাপার হয়ে গেল যে নিজের উঠানে ময়লার ডিপো বানিয়ে অন্যকে পরিষ্কার পরিচ্ছন্নতার লেকচার দেওয়াটা আসলে কতটা হাস্যকর। চোর যদি পুলিশকে নীতিবাক্য শোনায়, তবে এর চেয়ে বড় বিনোদন আর কী হতে পারে বলে। মাল্টি নোংরা আসছে আত্মসম্মান নিয়ে কথা বলতে। ওর যদি একটু আত্মসম্মান থাকতো, তাহলেও বারবার কেন শ্বশুর শাশুড়িকে স্বামীকে ফোন দিচ্ছে? কাপড় তো নিতে গিয়েছিল, আর সেদিন তো রাজ ওকে ডেকে ডেকে সব দিয়ে দিচ্ছিল। তাহলে প্রশ্ন হলো, সেদিনই ও সব কেন নিয়ে আসেনি? তখন বুঝি ওগুলো ইচ্ছা করে রেখে আসা হচ্ছে, যাতে করে ও আবার ওই বাড়িতে যাওয়ার কোনো উসিলা পায়। কারণ আমি কিন্তু আগেই বলেছিলাম যে এই প্রক্রিয়া চলতেই থাকবে। আজ রেখে আসবে, কাল আবার যাবে আনতে, পরশু আবার আরেক নাটক। উদ্দেশ্য একটাই, যোগাযোগ যেন কখনোই পুরোপুরি বন্ধ না হয়, এটা আমাদেরকে দেখাতেই থাকবে। যার এই যে পচা শামুক মাল্টি নোংরা, যার নিজের ভাই বিল্লাল বাটপার, মা সেই নাটকের অংশীদার, মাল্টি নোংরা নিজে, তার ভাই, তার মা, তার ভাইয়ের বউ সবাইকে ক্যামেরার সামনে ছোট করতে ছাড়েনি। এখন এসছে অন্যের চরিত্র বিচার করতে। তোর আত্মসম্মান শব্দটার বানান জানা আছে তো মাল্টি নোংরা? তুই নিজেকে কি সাজাতে আসছিস? তুই খুব শিক্ষিত পিএইচডি হোল্ডার, তো নিজের পিছনে তুই অন্যের দোষ ধরতে আসছিস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ওর যদি সত্যি আত্মসম্মান থাকতো, তবে ও কিন্তু সেদিনই সব কিছু নিয়ে আসতো। ওকে কিন্তু জোর করে করে জিনিসপত্র দিয়ে দেওয়া হয়েছে। ও কিন্তু না এটা লাগবে না, ওইটা লাগবে না, কিন্তু ও আবার ফোন করতেছে। চিন্তা করে দেখেন যে কতটা নির্লজ্জ একটা মহিলা। আবার ফোন করতেছে, শ্বশুর শাশুড়িকে ফোন করতেছে, সে এটা দিয়ে যাইতে সেটা দিয়ে যাইতে। কেন সেদিন ও নিল না? ও ভাবছিল আসলে ওই দিন গিয়ে যে ওকে বোধহয় আটকায় রাখবে, এরপরে আরও অপেক্ষা করছে, ওকে বোধহয় আটকায় রাখবে, ও আলাদা বাসা নিচ্ছে, ওকে বোধহয় পায়ে ধরবে। কিন্তু সে আশায় ঘুরে বালি। নাটকের ওইভাবেই স্ক্রিপ্টটা লেখা আছে। শারমিন এখন নিজেকে একদম সাক্ষাৎ সতী সাবিত্রী সাজাচ্ছে। সে নাকি শ্বশুর শাশুড়ির সাথে কখনো খারাপ ব্যবহার করেনি, কখনো বেয়াদবি করেনি। ওই বয়স্ক মানুষগুলো কী করতো? নিজের ছেলের বাড়িতে আসতেও তারা ভয় পেত। আমরা তো প্রতিদিন দেখেছি শারমিন থাকার সময় ও শ্বশুর শাশুড়ি সে বাসায় আসতে চাইতো না। কখনো অসুস্থতার অজুহাত, কখনো বলতো 6 তলায় উঠতে কষ্ট হয়। কিন্তু আজকে কি অদ্ভুত দেখেন, শারমিন নাই, ওরা কিন্তু সবাই প্রতিদিনই বাসায় আছে, হাসি খুশি মিলে ঝিলে কিন্তু আছে। তাহলে সমস্যাটা 6 তলাও ছিল না, অসুস্থতাও ছিল না, সমস্যা ছিল এই পচা শামুক মাল্টি নোংরা নিজেই। একটা বাড়ির বউ যদি শ্বশুর শাশুড়িকে সম্মান করে, বা যে কোনো কেউ আসলে তার সঙ্গে যদি আন্তরিকভাবে তাকে অভ্যর্থনা জানায়, তাহলে কিন্তু সেই ঘরে সবাই যেতে যাবে, শ্বশুর শাশুড়িরও সেই ঘরে যেতে যাবে। কিন্তু মাল্টি নোংরা তাদের জন্য সেই ঘরটাকে নরক বানিয়ে রেখেছিল। এই মহিলা, এই মাল্টি নোংরা, ওর শাশুড়ি ওর বাসায় আসছে, একবেলা নিজে কাজ করা ছাড়া খেতে পারে নাই, খেতে দেয় নাই মাল্টি নোংরা তাকে। এবং সমানভাবে দোষী হচ্ছে এই রাজকে নিয়েও বলবো। তো আজকে সেই শাশুড়ির মুখের হাসি বলে দিচ্ছে যে শারমিন আসলে কতটা বিষাক্ত ছিল। এখন প্রশ্ন কিন্তু একটাই, এই যে ও যে বলছিল এই যে এতদিন ধরে যে ওর শাশুড়ি বিভিন্ন অজুহাতে আসতো না, এগুলি কি সম্মান ছিল? এগুলি কি ভালো ব্যবহার ছিল? যুক্তিটা খুবই সোজা। যার উপস্থিতিতে মানুষ দূরে থাকে,
আর যার অনুপস্থিতিতে মানুষ স্বস্তিতে কাছে আসে, সেখানে দোষটা কোথায় কার, সেটা কি আর ব্যাখ্যা করার কোনো দরকার আছে? এই মাল্টি নোংরা এমনভাবে রাজকে কোণঠাসা করে ফেলেছিল যে রাজের বাবা মা বন্ধু বান্ধব সবাই একে একে রাজের জীবন থেকে দূরে সরে গিয়েছিল। অথচ মজার ব্যাপার হচ্ছে শারমিন কিন্তু নিজের পরিবারের সবার সঙ্গে সম্পর্ক ঠিকই বজায় রেখেছিল। ভারসাম্য দেখুন, একদিকে নিজের পরিবার আগের মতোই আছে, আর অন্যদিকে রাজকে আলাদা করে দিয়েছে তার সবার কাছ থেকে। এমন অবস্থাও তৈরি হয়েছিল যে রাজ তার অসুস্থ বাবাকে টাকা দিতে পর্যন্ত এই মাল্টি নোংরার অনুমতি ছাড়া পারত না। শুধু অনুমতি না, মাল্টি নোংরার সামনে দাঁড়িয়ে বাবার হাতে টাকা দিতে হতো, তাও মাল্টি নোংরার হাত থেকে। এটা কি সংসার নাকি নিয়ন্ত্রণের কন্ট্রোলের মধ্যে ছিল? আর শ্বশুরবাড়িতে কী পাঠাতো সেগুলি কি আমরা ভুলে গেছি? ওর বাসায় যেগুলি পচে যেত গলা, সেগুলো মাল্টি নোংরা তার শ্বশুরবাড়িতে পাঠাতো। এটা সম্মান ছিল? অপমান পাঠিয়েছে ও, প্রতি মুহূর্তেও অপমান করত। এখন প্রশ্ন আসছে যে রাজের কি কোনো দোষ ছিল না? অবশ্যই এখানে রাজই বেশি দোষী, কারণ একটা পচা শামুকের পাল্লায় পড়ে সে নিজের বাবা মাকে অসম্মান করেছে, নিজের বাবা মাকে পচা গলা বাসি খাবার খাইয়েছে, অপমান করেছে, ছোটবেলার বন্ধুদের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে। সবচেয়ে যেটা পাপ করেছে সেটা হচ্ছে নিজের যে সন্তান, নিজের যে রক্ত, তাদেরকে সে দূরে ঠেলে দিয়েছে। তার জন্য রাজকে একটা সেরা গোলামের মেডেল দেওয়া উচিত। এখন যখন পচা শামুকে পা কেটেছে, তখন রাজ বুঝতে পারছে তো যে পরের বুদ্ধিতে চললে নিজের ঘরটাও পর হয়ে যায়। এই দোষের ফল কি হওয়া উচিত? ঠিক এটাই, যেই পুরুষ কিনা নিজের পরিবার বাবা মা আর সম্পর্ককে বউয়ের হাতে তুলে দেয়, তার পরিণতি এমনই হয়। এইরকম পচা শামুকই তার কপালে জোটে। এবার বলছি যে যারা এই মাল্টি নোংরার হয়ে সাফাই গাইছেন, তাদের ঘরে এমন একটা রত্ন আসুক, তবেই বুঝবেন যে বাসি খাবারের স্বাদ কতটা মিষ্টি। রাজের বন্ধুও কিন্তু ইশারা ইঙ্গিতে টাইটেলে অনেক কিছুই বলে দিয়েছে। ওরা আগে থেকেই বুঝেছিল যে এরকম কিছু একদিন হবে, কারণ যেই মেয়েটা কখনোই ওদেরকে বাসায় ডেকে ঠিক আচরণ করে নাই, আবার ছোটবেলার বন্ধুর কাছ থেকে এসেই দূরে সরিয়ে দিয়েছে, তো তাকে তো মানুষ, প্লাস যারা শারমিনকে চেনে তারা খুব ভালো করেই জানে যে ওর চাপার জোর অনেক বেশি, আর মানুষকে অসম্মান করতে বিন্দুমাত্র পিছপা হয় না। যে নিজেই সম্মান, যার নিজের কোনো সম্মান নাই, যার নিজের কোনো চরিত্র নাই, সে অন্যকে সম্মানটা দিবে কি? এবার আসি উগান্ডার হাতিকে নিয়ে। এই হাতি ভিউ পাওয়ার জন্য দর্শককে কিভাবে গোলক ধাঁধায় রেখেছে দেখেন। 3 দিন ধরে প্রেগনেন্সি নিয়ে সে ধোঁয়াশা করছে এবং সরাসরি উত্তর না দিয়ে এটাই প্রমাণ করছে যে তার উদ্দেশ্য তার প্রেগনেন্সি শেয়ার করা না, বরং ওয়াচ টাইম বাড়ানো। সে দেখেন তার বাবার বাড়িতে যখন ছিল, আর তার বড় ভাবি চাপা যখন বাবার বাড়ি থেকে ফেরত আসলো এবং এসে যখন দেখলো যে ইঁদুরে তার বাড়িঘর সব কেটে ফেলেছে, তখন কিন্তু এই উগান্ডার হাতি তামসা করে বলতেছিল যে 6 মাস বাপের বাড়ি থেকে এসে ইঁদুরকে সব খাইয়ে দিয়েছে। অথচ নিজের ঘরে এসে দেখে যে নিজের জামা কাপড় কেটে সব একাকার করে ফেলছে। এটাকেই বলে যে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ। আর প্রেগনেন্সি নিয়ে গত 3 দিন ধরে যে মূলার চাষ করছে, দর্শককে যেভাবে মূলা দেখাচ্ছে, দর্শককে যেভাবে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, এতে তো ওকে ডক্টরেট দেওয়া উচিত। তার মধ্যে দেখলাম যেভাবে ফটাং ফটাং ইংলিশ শিখে গেছে, এই ইংলিশ তো তানজিলাও বলতে পারে না। কনসিভ, এভরিথিং, তো এখনও তো তানজিলা তো অ্যাটলিস্ট স্কুলে গেছে, কলেজ পর্যন্ত গেছে না, কলেজ পর্যন্ত যায় নাই। সেই তানজিলা এখন পর্যন্ত এভরিথিং সুন্দরভাবে বলতে পারে না, কনসিভ ঠিক মতো বলতে পারে না, কিন্তু সাবিনা কিন্তু অলরেডি শিখে গেছে। সাবিনা কিন্তু অনেক চালাক, যদিও বোকা গাধা সেজে থাকে সবার সামনে। তো যাই হোক, যে এই যে সন্তান আসা একটা পবিত্র বিষয়, তাই না? কিন্তু উগান্ডার হাতি এটাকে একটা সস্তা ভিউ পাওয়ার হাতিয়ার হিসাবে কিন্তু ইউজ করতেছে। গত পরশুর ভিডিওতে
সে ভান করলো সে ভীষণ অসুস্থ, কখনো পেট ব্যথা, কখনো মাথা ব্যথা, কখনো হাত ব্যথা, কখনো পা ব্যথা, কখনো এই ব্যথা, ওর সর্বাঙ্গে ব্যথা। শেষ পর্যন্ত ও অভিনয় করলো, ভান করলো যে ও প্রেগনেন্ট, সেজন্য ওর পেটে ব্যথা হচ্ছে, ঠিক আছে। অবশেষে কিন্তু বললো শেয়ার করব বলে কিন্তু কিছু শেয়ার করলো না। আজকে আবার দর্শক তার থাম্বনেল দেখে সব হুমড়ি খেয়ে পড়েছে যে আজকেই সব সত্য বলবে, কিন্তু আজকেও কিন্তু আপনাদেরকে মোলা ঝুলিয়ে রেখে চলে গেছে। সে বাসায় আসলো, তার ইঁদুরে খাওয়া জিনিসপত্র মরিয়মকে দিয়ে সাফাই করলো, করার পরে সে যেটা করলো সে বাজার করতে চলে গেল, মানে গ্রোসারি আইটেম কিনবে। সে মরিয়মকে নিয়ে সেখানে চলে গেল, যাওয়ার আগে বলে গেল সে ডাক্তারের কাছে যে যাবে এবং আপনাদের সাথে শেয়ার করবে। আপনাদেরকে আবার শেষ পর্যন্ত সে মূলা ঝুলিয়ে রাখলো, ঠিক আছে। ডাক্তারের কাছে তো সে যায়ই নাই, সে কেনাকাটা করে আসছে, খাবার দাবার খেলো। এরপর থাম্বনেলে কী লেখা, স্বামী চায় না বেবি হোক, তাই একাই সব করতে বলেছে। এখন প্রশ্নটা খুব সোজা, সে তাকে কি করতে বলেছে? বাচ্চা ফেলে দিতে বলেছে, নাকি তার এই যে প্রেগনেন্সির নাটক এটা একা একাই চালিয়ে যেতে বলেছে? কোনটা কোনটা? একটা জিনিস দেখে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। এই যে উগান্ডার হাতির ইঁদুরে কাটা ঘর আর বাদুড়ে তাড়ানো ভিডিও দেখে যারা লাইক দিয়ে আঙ্গুল ব্যথা করে ফেলছে, তাদের রুচি দেখে আসলে বিনোদনের অভাব হয় না। মানে এরা কত নিম্ন রুচির মানুষ যে এই ভিডিওতে লাইক দিয়ে ভরাই ফেলছে। এবার এই যে কি বলবো, এই যে উগান্ডার হাতি যে এই যে যারা লাইক দিয়ে ভরাই ফেললো, বন্যা করে ফেললো, তাদেরকে যে ঘোল খাওয়াচ্ছে, সেটা দেখে আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে। কারণ এই ধরনের দর্শকদের জন্য এটাই ঠিক আছে। স্বামী নাকি ওর বাচ্চা চায় না, ওর থাম্বনেল যে স্বামী বাচ্চা চায় না, অথচ কিছুদিন আগেই ও যখন আমাদের সামনে মুত পরীক্ষা করলো, ও যখন জিমে যাওয়া বন্ধ করলো এবং যখন দর্শক ওকে প্রশ্ন তুললো যে জিমে কেন যাচ্ছে না, তখনও আমাদের সামনে মুত নিয়ে বসে গেল পরীক্ষা করার জন্য যে ও প্রেগনেন্ট। এই প্রেগনেন্ট বলে ওর স্বামী ওকে এক্সারসাইজ করতে মানা করেছে যাতে বাচ্চার কোনো ক্ষতি না হয়। কি অদ্ভুত, তাই না? যে স্বামী কদিন আগে বাচ্চা যাতে ক্ষতি না হয় তার জিমে যাওয়া বন্ধ রেখেছিল, সেই স্বামী এখন আবার বাচ্চা চাইছে না। যদি বাচ্চা নাই চায়, তাহলে ও দর্শকদের কেন এই বাচ্চা হওয়ার জার্নি শেয়ার করার জন্য বসেছিল যে শেয়ার করব শেয়ার করব শেয়ার করব। হ্যাঁ, স্বামীকে বলবে ডাক্তারের কাছে নিয়ে যেতে, কারণ সে প্রেগনেন্ট। তাহলে এখন কেন বলছে যে স্বামী চায় না, তাই তাকে সব একা একাই করতে বলছে? স্বামী কি তাকে অ্যাবর্শন করতে বলছে, নাকি ভিউর জন্য নাটকটা একা চালিয়ে যেতে বলেছে? দর্শকদের এই যে নাকে দড়ি দিয়ে ঘুরায়, এ হচ্ছে গিয়ে এখন বাটপাড়ির নতুন রেকর্ড গড়ার অপেক্ষায়। বিল্লু পরিবার বাটপাড়ির প্রথম নাম্বারে ছিল, এখন সাবিনা দ্বিতীয় নাম্বারে আছে। হয়তোবা সাবিনা এই রেকর্ড, বিল্লুর রেকর্ডও ভঙ্গ করে ফেলতে পারে। একটা মা যখন তার নিজের সন্তানকে সৎ বাবার কাছে বিচার দিয়ে বিপদে ফেলে, তখন সেই মা আসলেই আপন মা কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন জাগে। সাধারণত মায়েরা বাচ্চার দোষ আড়াল করে না। আমি আড়াল করা বলতে কোনো অন্যায়কে আমি বলছি না যে আড়াল করার কথা। যেমন এই যে একটা ছোট্ট বিষয় যে মরিয়ম মান্নাতকে মেরেছে, এটা কিন্তু ছোট্ট একটা বিষয়। এটা সাবিনা নিজেই নিজের সন্তানের বিচার করতে পারত, সৎ বাবার কাছে বিচার দেওয়ার মতো এটা কিছু হয় নাই। আর এই যে খাবার টেবিলে বসে উগান্ডার হাতি আরিফের পাতে তরকারির সাথে সাথে মরিয়মের নামের বিচারটাও কিন্তু সে পরিবেশন করে দিচ্ছে। কোনো প্রসঙ্গ ছিল না, কোনো প্রসঙ্গ ছিল না। হঠাৎ করেই সে বলা শুরু করলো, মনে হলো যে আরিফকে দিয়ে মরিয়মকে সাইজ করানোটাই ওর মূল লক্ষ্য ছিল। ওর পরিষ্কারভাবে বুঝে গেছে ওর কথায়, কারণ ও মরিয়মের উপরে খুব বিরক্ত হচ্ছিল কয়দিন ধরে। আসার সময় বলছে মরিয়ম নাকি অনেক কথা বলে ওর মাথা ব্যথা করে ফেলছে। আবার মরিয়মের কারণেই ওকে এখন ওই যে মরিয়মের পড়াশোনার জন্য ওকে স্কুলে নিয়ে যাওয়া ওর মাথার উপর একটা বিশাল বড় বোঝা, মরিয়মের পড়াশোনার খরচ চালানো ওর উপরে একটা বোঝা। ও এখন খুব বিরক্ত মরিয়মের উপরে।
আর এই যে মা যে সৎ বাবার কাছে বিচার দিল, মরিয়মের যে ফ্যাকাশে মুখ আর ওর যে সাফাই, ওই ছোট্ট মেয়েটার জন্য সত্যিই খারাপ লাগছে। একটা সৎ বাবার সামনে যখন নিজের জন্মদাত্রী মা, চিন্তা করে দেখেন, এইভাবে বিচার দেয়, তখন সেই বাচ্চার মনে কী পরিমাণে আতঙ্ক তৈরি হয় সেটা সাবিনা কি বুঝে? বুঝলেও কি আসে যায় মহিলাটার অপদার্থ। আর আরিফের কিন্তু চেহারাটা কালো হয়ে গেছে, আর এই কালো হয়ে যাওয়া চেহারাটা বলে দিচ্ছিল যে অগোচরে কি, মানে ক্যামেরার আড়ালে কি মরিয়মকে নির্যাতনের শিকার হতে হবে, হতেও হয়তো পারে, আমরা কিভাবে জানবো? কারণ মরিয়মের ফ্যাকাশে চেহারাটা মনে হয়েছে যে হয়তো বা ওকে শাসন করা হবে। সেই শাসনটা কীরকম সেটা কিন্তু আমরা কেউ জানি না। মরিয়ম কিন্তু সাফাইতে বলছিল যে মান্নাত আগে খোঁচা দিয়েছে, তখনও কিন্তু এই উগান্ডার হাতের উচিত ছিল যে বিষয়টা মিটিয়ে দেওয়া, কিন্তু সে কিন্তু উস্কে যাচ্ছিল। এই মহিলা কি মা নাকি পিচাসিনী বলেন তো? আমার কি মনে হচ্ছে জানেন, যে একে কনকনে ঠান্ডায় এই মহিলার মুখে চুনকালি মেখে বরফ জল আছে না, বরফ জলে একদম ন্যাংটা করে ওকে চুবায় রাখা উচিত, যাতে ওর শরীরের সাথে সাথে ওর যে বিষাক্ত মস্তিষ্কটা এটাও যেন ঠান্ডা হয়। মানে বলতে বাধ্য হচ্ছি, বিশ্বাস করেন। এবার একটু নিশি প্রসঙ্গে বলি। গতকালের ভিডিওতে নিশি এমন একটা টাইটেল দিল যে তার মায়ের একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা পূরণ হয়েছে। তো এই টাইটেলটা দেখে অবশ্যই দর্শক সব হুমড়ি খেয়ে পড়বে। ভিডিওটা দেখার পরে আসলে বুঝতে পারলাম যে পুরোটাই ছিল ঘোরাঘুরি আর দর্শকদের ঘোরা। মায়ের স্বপ্ন পূরণ করা যে কোনো সন্তানের জন্যই গর্বের, কিন্তু মায়ের নাম বারবার ভাঙিয়ে ভিডিওর ভিউ বাড়ানোটা কি আসলেই সম্মানজনক? নিশি বলেছে যে তার বাবা মায়ের মধ্যে ক্ল্যাশ ছিল, তার মা ঘুরতে চাইতো, তার বাবা ওইভাবে ঘুরতে চাইতো না, যার কারণে তার মা দোয়া করেছিল এমন একটা স্বামী যেন তার মেয়ে পায় যে মেয়েকে নিয়ে ঘুরবে। তো ব্যাপারটা হয়ে গেছে যে ওর স্বামী ওকে নিয়ে ঘুরছে ঠিকই, কিন্তু সেই ঘুরির পিছনে জ্বালানিটা কার? সেই জ্বালানিটা নিশির নিজের। স্বপ্ন যদি পূরণ করতেই হতো, তাহলে তো আমি বলবো যে স্বামী যদি নিজের ঘাম ঝরানো পয়সায় স্ত্রীকে একটু কাছে ধারেও নিয়ে যেত, সেটা তৃপ্তিটা হতো অন্যরকম। আর নিশির ড্রেসিং সেন্স তো দেখলাম, এই গরমেও লেয়ারের পর লেয়ার কাপড় পরে গেছে। তবে হ্যাঁ, ও যে জায়গাটাতে গেছে আপনার ক্যামেরন হাইল্যান্ড, সেখানে একটু ঠান্ডা, আর একটা আছে যেটা গেন্টিং হাইল্যান্ড, সেখানেও কিন্তু আবহাওয়াটা ঠান্ডা। তবে খুব হাসি পেল যে নিশি বলছে যে ওখানে যে ল্যাভেন্ডার গার্ডেনটা সেটা নাকি নতুন। তো আমি আসলে নিশি যাওয়ার অনেক আগেই ওই ক্যামেরন হাইল্যান্ডে গিয়েছিলাম এবং তখন ল্যাভেন্ডার গার্ডেনটা ছিল, আমি সেখানে ছবিও তুলেছি। তো যাই হোক, নিশি নিজে যেহেতু জানে না, দর্শককে একটুখানি মানে খাইয়ে দিল এরকমভাবে বলে যে নতুন একটা ট্যুরিস্ট স্পট, যেটা কিনা ও দর্শকদের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। তো যাই হোক, পরে সে স্বামীর প্রতি অঢেল কৃতজ্ঞতা প্রকাশ করলো যে স্বামী তাকে নিয়ে অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে ভাই, বউ যখন নিজের পকেটের পয়সায় টিকিট কাটে আর ট্যুর স্পন্সর করে, তখন স্বামী কেন পাড়ার লোকও সাথে নিয়ে গাইড হতে রাজি হবে? একেই বলে আসলে যে বউয়ের কামাই বরের জমিদারি। এভাবে নিজের টাকায় নিজে ঘুরে তারপরে সেটাকে স্বপ্নপূরণ বলে বিক্রি করা, এটা আসলে খুবই লজ্জার, বিশেষ করে নিশির মতো মহিলার জন্য। যেভাবে করে ওর মৃত মাকে বিক্রি করে গেছে দিনের পর দিন, সেটা আসলেই মেনে নেওয়া যায় না। সংক্ষেপে বলা যায় যে ধরেন ঘোরা হয়েছে ঠিকই, কিন্তু যতটা ও বড় করে বলার চেষ্টা করছে, বাস্তবে জিনিসটা ততটা বড় না, এটাই আসলে বলতে চাইছিলাম। আর তারপরে তো দেখলাম যে ওরা ভালোই ঘুরছে। ওইদিকে আবার দেখলাম যে কী যেন রাশেদা, হ্যাঁ, রাশেদা ভাবির এক থাম্বনেইল দেখলাম, আমার রীতিমতো হাসি পেল। সে অসুস্থ হয়ে মরার মতো বিছানায় পড়ে আছে, সেটা আবার থাম্বনেইলে চলে গেছে যে সে অসুস্থ, ভাবিরা খুব চিন্তিত। আমি বুঝি না যে মানুষ এরকম অসুস্থতাকেও কি করে এরা বিক্রি করে।
আবার তাও আবার এরকম একটা থাম্বনেল দেওয়া। যাই হোক আপুরা, এই ভিডিওটা আসলে আরেকটা করে ফেলছি, এটা হচ্ছে বোনাস। এটা আমার করার কথা ছিল না, বাট সময় ছিল প্লাস কন্টেন্ট ছিল। তো যাই হোক, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আপনাদের মতামত শেয়ার করতে কিন্তু একদম ভুলে যাবেন না। তো সে পর্যন্ত সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।